জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হতে পারে আজ, থাকছে না রাজনীতি করার সুযোগ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। স্থাপনা মেরামত করে চালু করা গেলেও এত প্রান্ত আর ফেরানো যাবে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর। বললেন, আন্দোলনের সুযোগে ধ্বংসযজ্ঞে জড়িতরা ছাড় পাবে না। ভণ্ডুল ওবায়দুল কাদেরের মতো বিনিময় সভা। সাবেক ছাত্র নেতাদের ক্ষোভের মুখে বৈঠক না করেই ছাড়লেন সভাস্থল। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা সাবেকদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এদিকে মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে মিছিল সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন শিক্ষকদের একাংশ। দাবির সমর্থনে ঢাকা জজ কোর্ট ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনেও মিছিল করেছেন শিক্ষক ও আইনজীবীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহত, গণগ্রেফতারের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকায় আসতে থাকেন শিক্ষার্থীরা। চলে স্লোগানও। তবে পথেই বাধে বিপত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে হাইকোর্ট, পলাশী সহ বিভিন্ন এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। হয় বাকবিতণ্ডাও, কয়েকজনকে আটক করতেও দেখা যায়। এ সময় শিক্ষক ও আইনজীবীদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। গণহারে গ্রেফতার করা হচ্ছে শিক্ষার্থীদেরকে, অন্যায়ভাবে, অন্যায্যভাবে। কোন স্টুডেন্টদেরকে অন্যায়ভাবে এভাবে গ্রেফতার করার আইন কি বাংলাদেশের কোনো আইনে আছে কিনা আমার জানা নেই। সব বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা পৌঁছান দোয়েল চত্বরে। এ সময় তাদের সঙ্গে কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও। এরপর শিক্ষার্থীদের একাংশ চলে যায় হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে আগে থেকে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন তারা। এ সময় শিক্ষার্থীদের 9 দফা দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। তোমরা এখন টিকে আছো, এই তাদের সরকারে এই কার্যক্রমে দিনটা জানাই। তোমরা আগামী দিনে যে কোনো ধরনের কার্যক্রমে থাকবে, আমরা ইনশাআল্লাহ থাকবো। একই দাবিতে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলনের সঙ্গে একত্রতা জানান শিক্ষকরাও। যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত, এখন নিপীড়িত এবং যারা পলাতক, আমরা তাদের প্রতিকার চাই এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে। বেলা 1:30টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতের প্রাঙ্গণে মিছিল করেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ঝুলে গেল আন্দোলনের সময় সরাসরি গুলি না করা রিটের আদেশ। হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় হয়নি শুনানি। রিটকারী আইনজীবী বলছেন, সংশয়ে থেকে গেলেন ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি গুলি না করা নিয়ে এক রিটের 2 দিন ধরে চলে দীর্ঘ শুনানি। শুনানিকে ঘিরে সবার নজর ছিল উচ্চ আদালতের দিকে। রিটকারী আইনজীবীদের যুক্তি, পাল্টা যুক্তি, বাকবিতণ্ডা, হইচয়ে টান উত্তেজনা দেখা দেয়। বুধবার শুনানির দিনে সবার কৌতূহল এই মামলা ঘিরে। যথাসময়ে রিটকারী, রাষ্ট্রপক্ষ এবং আওয়ামী লীগ সমর্থিত বিপুল সংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত হন। সে সময় জানা যায়, বেঞ্চের বিচারপতি SM মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না। রিটকারী আইনজীবী জানান, রিটের শুনানি ঝুলে যাওয়ায় 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে পরিবারের কাছে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এদিকে আন্দোলনের সময় গুলিতে 16 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। রিটে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। যারা মৃত্যুবরণ করছে, গুলিতে মৃত্যুবরণ করছে, তাদেরকে পিতামাতাকে প্রত্যেককে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য
আমি সরকারের কাছে আবেদন জানাই রিট করছি। তিনি বলেন, ঘরে থেকেও কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল এর জবাব দিতে হবে সরকারকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার প্রসূন আশিস, সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, আলোচিত সমালোচিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার, এটি এখন প্রায় নিশ্চিত। আমরা যেটি শুনতে পেয়েছি এবং সর্বশেষ যে তথ্যটি পেয়েছি তাতে করে এই প্রজ্ঞাপনটি কিছুক্ষণের মধ্যেই হবে এবং এই প্রজ্ঞাপনটি জারির পরেই সেটি গেজেট আকারে প্রকাশিত হবে। আমি এই মুহূর্তে রয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আমি যদি বলি যে এই মুহূর্তে পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক চলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে, এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে আইন সচিবও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গেছেন। এবং আমরা আমাদের বিশ্বস্ত সূত্রে যেটি জানা গেছে সেটি হলো যে এই জামাতকে নিষিদ্ধ করার সকল প্রক্রিয়া প্রায় সম্পন্ন, সেটি শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে বলার অপেক্ষা মাত্র। তো কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের জানিয়েছেন উনি গণমাধ্যমকে তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন, আমরা সেজন্যই অপেক্ষা করছি। আর যদি বলি যে তারও আগে আজ দুপুরে আইনমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে আজই নিষিদ্ধ হবে এবং তিনি রাতে কথাও বলতে পারেন গুলশানের কার্যালয়ে, সেরকম একটি আভাস দিয়ে। তো এইটি ছিল আজকের যে তথ্য। গতকাল তো স্পষ্ট করে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আমাদের গণমাধ্যমকে স্পষ্ট করেই জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে, আজকের মধ্যেই এই জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হবে। তো মোটামুটি বলা যায় যে কিছুক্ষণের মধ্যেই জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন হবে এবং সেটি জারি হবে এবং গেজেট আকারে প্রকাশিত হবে। তো আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি ডাকবেন আমাদেরকে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী যখন ডাকবেন তখন হয়তো আমরা সরাসরি তথ্যটি জানাতে পারবো যে কোন ধারায় কিভাবে। তবে আমরা যেটা জানতে পেরেছি সন্ত্রাস দমন আইনেই জামাতকে নিষিদ্ধ করা হচ্ছে, এটিও স্পষ্ট হয়ে গেছে যে সন্ত্রাস দমন আইনের মধ্য দিয়েই জামাতকে নিষিদ্ধ করা হবে। এই ছিল সবচেয়ে তথ্য। আমরা যখন নতুন তথ্য পাবো এবং প্রজ্ঞাপন জারি হবে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবেন, ঠিক সেই তথ্যটিও আমরা জানাতে পারবো। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। স্থাপনা মেরামত করা গেলেও এত প্রাণ তো আর ফেরানো যাবে না, এমন আক্ষেপ করে প্রধানমন্ত্রীর প্রশ্ন, ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে কি অর্জন হলো? হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, আন্দোলনের সুযোগে সহিংসতায় জড়িতরা ছাড় পাবে না। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। জানান, বিচার বিভাগীয় তদন্ত কমিটির পরিধি বাড়ানো হয়েছে, নেওয়া হবে জাতিসংঘের সহায়তাও। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট হয়। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আবেগাক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি কোনোদিন ভাবতে পারিনি যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, প্রতিটি মৃত্যু দুঃখজনক। আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। তার আক্ষেপ, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ঝরে যাওয়া প্রাণগুলো কে ফেরাবে? স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি কারা ঘটালো তার তদন্ত পরিধি বাড়ানো হয়েছে জানিয়ে এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেয়ার কথা জানান শেখ হাসিনা। আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত
এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করে দেশ পিছিয়ে নেয়ার চক্রান্তের নেপথ্যের গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান প্রধানমন্ত্রীর। এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। এই অনুষ্ঠান থেকে দেশ জুড়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা 22 বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পদক তুলে দেন সরকার প্রধান। এছাড়া নির্দিষ্ট সময়ে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের জীবিকা নির্বাহের সুবিধার্থে স্মার্ট কার্ডও বিতরণ করা হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তুমুল হট্টগোল আর বাকবিতণ্ডার মধ্য দিয়ে ভণ্ডুল হলো ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত মতবিনিময় সভা শুরুর আগেই ব্রিফিং করেন সাধারণ সম্পাদক। এক পর্যায়ে ক্ষুব্ধ ছাত্রনেতারা সামনে থেকে সাংবাদিকদের সরে যেতে বলেন। ক্যামেরায় ফুটেজ নিতে সরতে না চাইলে কেন্দ্রীয় নেতাদের সামনেই শুরু করে অকথ্য গালিগালাজ। এ সময় কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যেও গালিগালাজ করেন সাবেক ছাত্রনেতারা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের মাঝামাঝি এসে এই হট্টগোল। এক পর্যায়ে বক্তব্য থামিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন ওবায়দুল কাদের। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নেতারা। বুধবার বেলা 11টায় সাবেক ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকের কথা ছিল সাধারণ সম্পাদকের, কিন্তু বৈঠক না করেই 11:15টায় ব্রিফিং শুরু করেন ওবায়দুল কাদের। পরে বৈঠক হবে কিনা সেটিও বলেননি তিনি। সে সময় পেছনের সারিতে বসা সাবেক নেতারা সাংবাদিকদের সরে যেতে বলেন। ক্যামেরায় ফুটেজ ধারণে সমস্যা হবে একথা বললে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন অনেক নেতা। এক পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করেও গালিগালাজ করেন তারা। পরে সাংবাদিকরা তাৎক্ষণিক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সে সময় ওবায়দুল কাদের সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন, কিন্তু কেউই তার কথা কানে না তোলায় মতবিনিময় সভা না করেই চলে যান সাধারণ সম্পাদক। এর আগে তিনি বলেন, 75-এর ঘাতকদের উত্তরসূরিরা বাংলাদেশে সাম্প্রদায়িক জঙ্গিবাদের সূচনা করে। বাংলাদেশে সে পলাশী ষড়যন্ত্রে পুনরাবৃত্তি ঘটেছিল। সেদিন যে হত্যাকাণ্ড, সেই বিশ্বাসঘাতকতা, খন্দকার মুস্তাকের সঙ্গে সেনাপতি জিয়াউর রহমান ছিল। আজকে তাদের উত্তরসূরিরা বাংলাদেশে যে নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি, জঙ্গিবাদী রাজনীতির প্রবর্তন করেছিল, তার ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। এই অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। ভারতের সাহায্যে বাংলাদেশে নতুন নির্বাচন চান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মহলের পাশাপাশি চেয়েছেন সার্কভুক্ত দেশগুলোর সাহায্য। সম্প্রতি ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমের সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এদিকে নিজ দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সমস্যা দেশেই সমাধানের পরামর্শ ভারতীয় বিশ্লেষকদের। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের সাহায্যে বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী মনে করেন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। প্রতিবেশী ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। এই সংকটময় পরিস্থিতিতে ভারত সহ সার্কভুক্ত দেশগুলোকেও বাংলাদেশের দিকে নজর দিতে হবে। আর এখানেই তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক বিশ্লেষক মহল। তারা জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা কেবল তাদের দেশের মানুষকে নিয়েই সমাধান করতে হবে। আর এই সমাধানে বিদেশি রাষ্ট্রের ভূমিকা চাওয়া মানেই নিজের দেশকে অসম্মান করা। তারা বলছেন, ভারতের কোনো সুশীল সমাজ, কোনো নাগরিক, এমনকি বিরোধী দলনেতাও বিদেশে গিয়ে নিজ মাতৃভূমির বিষয়ে নেতিবাচক প্রচার করেন না। কোনো রাষ্ট্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে সেই সমস্যা সমাধানের জন্য সেই রাষ্ট্রের যারা দায়িত্বশীল নাগরিক বা সুশীল সমাজ, তারা সেই নিজ নিজ দেশে সেখানে সাধারণ মানুষের মধ্যে অভাব অভিযোগ নিয়ে তারা আন্দোলন করবেন, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করবেন। সেগুলো সম্পূর্ণ তাদের গণতান্ত্রিক অধিকার।
এবং যদি করতে নাও পারেন তাহলে সেটা চেষ্টা করা উচিত, অপেক্ষা করা উচিত। কিন্তু বিদেশের কোনো ভূমি থেকে কোনো সরকারকে, নির্বাচিত সরকারকে উৎখাত করার দাবি জানানো, এটা অযৌক্তিক এবং অসাংবিধানিক। দেশটির জাতীয় প্রেস ক্লাবের সভাপতির মতের সঙ্গে সহমত পোষণ করেছেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন বর্ষিয়ান সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। তিনি বলেন, একটি মহল নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে এবং তারাই বহির্বিশ্বে নিজেদের দেশকে নিয়ে আজেবাজে বলে বেড়াচ্ছেন। নোবেল বিজয়ীর বয়স হয়েছে বলে তাকে দেশ করার জন্য ইতিবাচক ভূমিকা নেয়ার আহ্বানও জানান সুখরঞ্জন দাশগুপ্ত। ইউনূস সাহেব নোবেল পুরস্কার পাওয়ার সময় থেকে তার নোবেল পুরস্কারের নানা প্রস্তুতি ছিল। উনি এখন বিদেশে, আর তারেক রহমানও বিদেশে। ওরা বিদেশ থেকে একটার পর একটা বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি ইউনূস সাহেবকে চিনি, তার সঙ্গে আমার দু একবার দেখা হয়েছে। আমার রিকোয়েস্ট যে আপনি দয়া করে এই বয়সে তারেকের কথা মতন আপনি চলবেন না, বাংলাদেশকে ধ্বংস করবেন না। সম্প্রতি প্যারিসে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দুর সঙ্গে একান্ত আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তুলে ধরেন ভারতের সহযোগিতায় বাংলাদেশের নতুন করে নির্বাচন করার অভিপ্রায়ও। এখানেই শেষ নয়, বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক চর্চা নেই বলেও সাক্ষাৎকারে দাবি করেন তিনি। ডক্টর ইউনুসের এই সাক্ষাৎকারটি এমন সময় দেয়া যখন বাংলাদেশে একটি সংকটময় পরিস্থিতি চলছে। ঠিক সেই সময় এমন মন্তব্যকে রাজনৈতিক দূরভিসন্ধি হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। 12 সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলবে 4 আগস্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বুধবার দুপুরে তথ্য জানানো হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়। এছাড়া শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারগুলো অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে। প্রতিমন্ত্রীর ঘোষণা 30 মিনিটের মধ্যে সচল হলো ফেসবুক, টিকটক সহ সব সামাজিক মাধ্যম। দুপুর 2টার পর থেকে ব্রডব্যান্ড 4Gতে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। এর আগে সকালে বিটিআরসিতে মেটা, টিকটক ও ইউটিউবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। বৈঠকে গুজব অপপ্রচার বন্ধে এই 3 প্ল্যাটফর্ম সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান জুনাইদ আহমেদ পলক। ফেসবুকে গুজব অপপ্রচার বন্ধে দফায় দফায় অনুরোধ, হুঁশিয়ারি, সবশেষ চিঠি দিয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। কোনোটাই মানেনি ফেসবুক, ইউটিউব। তবে মন্দের ভালো ভার্চুয়াল বৈঠকে সাড়া দিয়েছে তারা। বুধবার সকাল 9টার পর বিটিআরসিতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসে ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধিরা। সশরীরে উপস্থিত হয় টিকটকের প্রতিনিধি। বৈঠকে দেয়া তথ্যে দেখা যায় 17 থেকে 26 জুলাই পর্যন্ত সরকারের আপত্তি তোলা 73টি কন্টেন্টের মধ্যে ইউটিউব সরিয়েছে মাত্র 15টি। 16 থেকে 27 জুলাই পর্যন্ত 544টি কন্টেন্টের মধ্যে ফেসবুক সরিয়েছে মাত্র 47টি। তবে অনুরোধের 67% বাস্তবায়ন করেছে টিকটক। ফেসবুক, ইউটিউবের ভূমিকা নিয়ে বৈঠকে অসন্তোষ জানায় যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো? কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআই গুলো এভাবে কাজ করছে, কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না? সার্বিক বিষয়ে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় ফেসবুক ও ইউটিউব। এরপর সরকারের নির্দেশে দুপুর 2টার পর নিজেদের নেটওয়ার্কে সব সামাজিক মাধ্যম চালু করে ইন্টারনেট সেবাদাতারা। প্রত্যেকটা ক্যাশ সার্ভিস আমরা অন করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ার যত সেবা আছে সবগুলো সেবা গ্রাহকরা আগের মতোই পেতে থাকবে। তবে 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে আমাদের এই ক্যাশ সার্ভিসগুলো আপডেটেড হতে। এদিকে বিদেশে বসে ফেসবুক ও ইউটিউবে দেশবিরোধী মিথ্যা প্রচারণা চালাচ্ছে এমন 50 জনের তালিকা দিয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সরকার। এই ছবিটা দিয়ে শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভাসমান এলএনজি টার্মিনাল সচল হতে আরও অন্তত 10 দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বিকেলে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালটি মেরামতের কাজ এখনও বাকি থাকায় এই বিলম্ব। এর আগে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান আইবি ভটের অর্থায়নে 50 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। কোম্পানিটি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে 160 একর জমিতে গড়ে তুলবে সোনাগাজী সোলার পাওয়ার লিমিটেড। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 20 বছর পর্যন্ত প্রতি ইউনিট 10.94 সেন্ট বা 13 টাকায় বিদ্যুৎ কিনবে। চুক্তি স্বাক্ষরের 15 মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন হবে। আমরা এফএসআরইউর ব্যাপারে আশা করেছিলাম যে 30 তারিখের মধ্যে হয়তো আমাদের এফএসআরইউ কমপ্লিট হয়ে যাবে, আমরা গ্যাস পাবো। কিন্তু যারা এফএসআরইউ যে কোম্পানি আছে তারা এখনও তাদের কাজ সম্পূর্ণ করতে পারে নাই। আমরা আশাবাদী যে আগামী আরও 10 দিন সময় লাগবে, এরই মধ্যে আমরা পেয়ে যাব গ্যাস। সৌদি আরবে থামছেই না বাংলাদেশি কর্মী নির্যাতন। নারী গৃহকর্মীদের ধর্ষণ মারধর শেষে মিথ্যা মামলায় পাঠানো হচ্ছে কারাগারে। রিয়াদ ও জেদ্দার 2 আশ্রয় কেন্দ্রে নির্যাতিত অর্ধশত নারী গৃহকর্মী দেশে ফেরার প্রহর গুনছেন। দূতাবাসকে আরও সক্রিয় ও কর্মী বান্ধব হওয়ার তাগিদ বাইরার। মার্জিয়া মোমোর রিপোর্ট। স্বপ্ন ফিরেছে জীবন্ত লাশ হয়ে, চোখের সব আলো কেড়ে নিয়েছে মরুর তপ্ত বালি। সিলেটের একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা ভুক্তভোগীটি বৃদ্ধ দিনমজুর বাবা, গৃহিণী মা আর ছোট 3 বোনের জীবনে খানিকটা সচ্ছলতা আনার আশায় স্থানীয় প্রতিবেশীর নির্ভরতায় পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে। মাসিক 30,000 টাকায় গৃহকর্মী হিসেবে তাকে পাঠানো হয় মদিনা শহরে। তবে সেখানে নিরাপত্তার বিপরীতে মিলেছে মধ্যযুগীয় আচরণ। যাওয়ার সাথে সাথে পাসপোর্ট, আমার হাতে যে কাগজ ডকুমেন্ট ছিল সবগুলো রেখে দিছে। কপিল কেস করে, উল্টা মিথ্যা কেস করে। মদিনা, জেদ্দা সহ বাকি শহরগুলোরও একই দৃশ্য। নির্যাতনের প্রতিবাদ কিংবা বন্দিশালা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেই ভুক্তভোগীদের ঠাঁই হয় কারাগারের প্রকোষ্ঠে। বেঁচে ফেরা ভুক্তভোগীর দাবি, রিয়াদ ও জেদ্দার 2 আশ্রয় কেন্দ্রে নির্যাতিত অর্ধশত নারী দেশে ফেরার প্রহর গুনছেন। বেতন খুঁজলে মারধর হয়, মনে করেন কাজ একটু দেরি করলে মারধর হয়, সার পানি মেরা দেয়। নারী গৃহকর্মী পাঠাতে বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে 2015 সালে চুক্তি হয়। সেই থেকে নির্যাতন ও অস্বাভাবিক মৃত্যুর হাজারো ঘটনা ঘটলেও ন্যূনতম তদন্ত হয়নি। এই জিনিসটা যে এটার সম্পর্কে আরো আমাদের সচেতনতা তৈরি করতে হবে, ন্যায় বিচারটা নিশ্চিত করতে হবে। বাইরা মহাসচিব বলছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দূতাবাস সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরো সক্রিয় হতে হবে। ওনা যাতে আরো শ্রমিক বান্ধব হয়, সেবা বান্ধব হয়। যে বিহেভিয়ার, যে আচরণ, যে অভিযোগগুলো আমরা পাচ্ছি, এগুলো আমাদের কাছে কোনোদিনও কাম্য নয়। পাশের দেশ নেপালের কর্মীদের বেতন 1,600 রিয়াল, ফিলিপাইনের 1,800 থেকে 2,000 রিয়াল হলেও বাংলাদেশের নারী কর্মীদের বেতন ধরা হয় মাত্র 800 রিয়াল। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক অচলাবস্থায় তৈরি পোশাক খাতে 12,000 কোটি টাকা লোকসানের দাবি বিজিএমইএ এর। ক্ষতি পুষিয়ে নিতে বায়ারদের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার দ্বারস্থ হয়েছে সংগঠনটি। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কন্টেইনারের 7 দিনের ডেমারেজ চার্জ মওকুফ করিয়েছেন তারা। তবে চলমান অস্থিরতায় বিদেশি ক্রেতাদের মাঝে শঙ্কা থাকায় নতুন অর্ডার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় গার্মেন্টস ব্যবসায়ীরা। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একদিকে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজে উঠানামা চলছে আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্যবাহী কন্টেনার, অন্যদিকে বিভিন্ন ইয়ার্ডে 40,000-এর বেশি কন্টেনারের স্তূপ জমে আছে। মূলত কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী কারফিউর ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডেলিভারিতে ধীরগতিতে এই জটিলতার সৃষ্টি হয়। সংঘাত কিংবা কারফিউ, কোনো জটিলতায় বন্ধ ছিল না বন্দরের কার্যক্রম। সচল ছিল পণ্য উঠানামা, তবে বন্ধ ছিল ডেলিভারি, আর তাতেই কন্টেনার জট সৃষ্টি হয়েছে বন্দরে। এর ফলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে গার্মেন্টস ব্যবসায়ীদের, এমনটি বলছেন বিজিএমইএ নেতারা।
এক সপ্তাহের অচল অবস্থায় প্রতিদিন 1600 কোটি টাকা হিসেবে 7 দিনের প্রায় 12,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। তা পুষিয়ে নিতে নৌ পরিবহন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন, কন্টেনার এজেন্ট অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের যে বন্দর চার্জটা আছে সেটা মকুব চেয়েছি এবং শিপিং লাইন অ্যাসোসিয়েশনের কাছে যেটা কন্টেইনার চার্জ আছে, যেটা বাড়তি চার্জ ওরা নেয়, আপনার ওটাও মকুব চেয়েছি। চট্টগ্রাম বন্দরে আসা যে কোনো কন্টেনার প্রথম 4 দিন বিনা শুল্কে বন্দরের ইয়ার্ডে রাখার সুযোগ পান ব্যবসায়ীরা। এরপর থেকে $6 এবং পরবর্তীতে দ্বিগুণ হারে শুল্ক চার্জ বাড়তে থাকে। এই অবস্থায় 16 জুলাই থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত বিজিএমইএর কন্টেনারগুলো 7 দিনের ড্যামারেজ চার্জ মওকুফের সিদ্ধান্ত জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের কাছে। 7 দিনের জন্য যে রেন্ট আসবে সেটা মন্ত্রণালয়ের নির্দেশনা যেভাবেই থাকে সেভাবে আমরা মকুফ করব। বায়াররা এইবারের অস্থিরতাটাকে বায়ার সহজভাবে নিচ্ছে না, তারা সন্দেহের মধ্যে রয়ে গেছে, তারা আতঙ্কের মধ্যে আছে। কোটা আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ফলে 18 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং 19 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 2024-25 অর্থ বছরে 6,760.74 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 1,399 কোটি 18 লাখ টাকা। দুপুরে নগর ভবনে সংবাদ সম্মেলনে বাজেট তুলে ধরেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রায় এ বাজেট ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। জলাবদ্ধতা নিরসন, অবকাঠামো উন্নয়ন ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার পাশাপাশি নগর সেবায় কর্পোরেশন আন্তরিক ভূমিকা রাখতে চায় বলেও জানান মেয়র। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। হামাসের দাবি, জায়নবাদী হামলায় মারা গেছেন হানিয়া। কঠিন প্রতিশোধ নেয়ার শপথও নিয়েছে সংগঠনটি। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন রাশিয়া, চীন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতা। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মঙ্গলবার সবশেষ জনসম্মুখে দেখা যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। ইরানে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে তেহরানে মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন হানিয়া। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও দেখা করেন। কে জানতো এটাই তার শেষ বৈঠক। বুধবার ভোরে ইরানে নিহত হয়েছেন হামাস প্রধান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। বিবৃতিতে বলা হয়, তেহরানে হানিয়ার আবাসস্থলে হামলা চালিয়ে দেহরক্ষী সহ তাকে হত্যা করা হয়েছে। ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হামাস। সংগঠনটির নেতারা বলছেন, জায়নবাদী হামলায় মারা গেছেন হানিয়া। কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। শোক জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েল যে শান্তি চায় না তারই উদাহরণ হানিয়ার মৃত্যু বলে মন্তব্য করেছে তুরস্ক। এদিকে এই ঘটনাকে অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছে রাশিয়া। 2017 সাল থেকে হামাসকে নেতৃত্ব দিয়ে আসছিলেন ইসমাইল হানিয়া। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় 3 ছেলে, নাতি নাতনি সহ পরিবারের অনেক সদস্যকে হারান তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হতে পারে আজ। থাকছে না রাজনীতি করার সুযোগ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির আশা। এবং স্থাপনা মেরামত করে চালু করা গেলেও এত প্রান্ত আর ফেরানো যাবে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর। বললেন, আন্দোলনের সুযোগে ধ্বংসযজ্ঞে জড়িতরা ছাড় পাবে না। এই ছিল সময় সংবাদে। বাংলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। রাইসা, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।